আমাজন জঙ্গলের ভিতরে একটা সোনার রাজপ্রাসাদ রয়েছে, যার রাজা প্রত্যেক দিন সোনার ধুলো মেখে স্নান করত। লোকের মুখে শোনা এই অদ্ভুত রাজপ্রাসাদ এবং রাজাকে খোঁজার জন্য 1925 সালে পার্সি ফসেট নামের একজন এক্সপ্লোরার আমাজন জঙ্গলের ভিতরে ঢোকে। কিন্তু সেদিন আমাজন জঙ্গলের ভিতরে ঢোকার পর সে আর কখনোই ফিরে আসেনি। সত্যি কি আমাজন জঙ্গলের ভিতরে সোনার রাজপ্রাসাদ রয়েছে? পার্সি ফসেট কি সেই সোনার রাজপ্রাসাদের খোঁজ পেয়েছিল? আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার সীমানা পৃথিবীর 8টা দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। এই জঙ্গল 70 লাখ বা 7 মিলিয়ন স্কয়ার কিলোমিটার বড়, যার মধ্যে ভারতের মতো দুটো দেশকে সহজেই রাখা যাবে। সমুদ্রের বিরাট বড় অংশ আমাদের কাছে যেমন অজানা রয়েছে, ঠিক তেমনি আমাজন জঙ্গলেরও বিরাট বড় অংশ এখনো পর্যন্ত আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এখানে গাছপালা জীবজন্তুর এত সব প্রজাতি রয়েছে, যার মধ্যে শুধুমাত্র 10%-ই খোঁজ পাওয়া গেছে এবং প্রত্যেক দিন নতুন নতুন প্রজাতির খোঁজ পাওয়া যাচ্ছে। আমাজন জঙ্গলে প্রায় 400 বিলিয়ন গাছ রয়েছে, যেটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে থাকা তারার তুলনায় প্রায় 3 গুণ বেশি। আর সেই জন্যই আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। গোটা পৃথিবীর মোট অক্সিজেনের 20%ই আমাজন জঙ্গল থেকে তৈরি হয়। একটা সার্ভে অনুযায়ী আমাজন জঙ্গলে প্রায় 20 লাখ মানুষ বসবাস করে, যাদের সাথে বাইরের জগতের কোনো যোগাযোগই নেই। যেহেতু আমাজন জঙ্গলের বেশিরভাগ জায়গাতেই মানুষ পৌঁছাতে পারেনি, সেই জন্যই এই জঙ্গলের ভিতরে কি লুকিয়ে আছে সেটা গোটা পৃথিবীর কাছে একটা রহস্যজনক বিষয়। আমাজন জঙ্গলের এইরকমই কয়েকটা রহস্যজনক বিষয় সম্বন্ধে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। এর মধ্যে কয়েকটা রহস্যের সমাধান হলেও এমন অনেক জিনিস আছে যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। সিটি অফ গোল্ড। এখনো পর্যন্ত আমাজন জঙ্গলের সবচেয়ে বড় রহস্য হলো এখানে সোনার শহর, যেটা এলডোরাডো নামে বিখ্যাত। বলা হয় কোনো একটা সময়ে এখানে এমন একটা শহর ছিল যেটা পুরোটাই সোনা দিয়ে তৈরি, এবং এখানের রাজা প্রত্যেক দিন সোনার পাউডার মেখে আমাজন নদীতে স্নান করে সেই সোনা ধুয়ে ফেলত। 16 শতকে ইউরোপিয়ানরা দক্ষিণ আমেরিকাতে এসেছিল, যেখানে আমাজন জঙ্গল রয়েছে। তারা এই জঙ্গলকে দখল করার জন্য নিজেদের সাথে অনেক সৈনিকও এনেছিল। এখানে আসার পর ইউরোপিয়ানদের সাথে আমাজনের আদিবাসীদের যুদ্ধ হয়, যারা এখানে তাদের শহর তৈরি করে বসবাস করছিল। ইউরোপিয়ানরা তাদের শহরকে দখল করে নেয়। 16 শতকের শেষের দিকে তারা জানতে পারে আমাজন জঙ্গলের গভীরে এমনও একটা শহর রয়েছে যেটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। আর এটা জানার সঙ্গে সঙ্গেই ইউরোপিয়ানরা সেই সোনার শহরের খোঁজ করতে শুরু করে দেয়। গোটা আমাজন জঙ্গল খোঁজার পর তারা এখানে অনেক আদিবাসী গ্রামের খোঁজ পায়, কিন্তু যে শহরের খোঁজে তারা এসেছিল সেই শহরকে তারা খুঁজে পায়নি। কিন্তু তারা এখানে প্রচুর পরিমাণে সোনা পেয়েছিল। এরপর একটানা 200 বছর ধরে খোঁজার পর অবশেষে এলডোরাডোকে কাল্পনিক বলে ঘোষণা করা হয়। এরপর 19 শতকে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফসেট এলডোরাডোকে আবার খোঁজার সিদ্ধান্ত নেয়। সে আমাজন জঙ্গলে 8 বার খোঁজ চালিয়েছিল, কিন্তু অনেক খোঁজার পরেও এলডোরাডো তো দূর, ইউরোপিয়ানরা যে শহরে এসেছিল সেই শহরের খোঁজও সে পায়নি। পার্সি ফসেট তার সর্বশেষ খোঁজে আমাজন জঙ্গলের ঠিক মাঝখানে ছিল, আর এই সময়ই শেষবার তার সাথে কোনো মানুষের দেখা হয়। এরপর আমাজন জঙ্গলের মধ্যে সে কোথায় হারিয়ে যায় সেটা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। এই দিনটা ছিল 29 মে 1925 সাল, এবং যে জায়গাতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সেটা হলো ব্রাজিলের ম্যাটো গ্রাসো। এরপর অনেক মাস ধরে তাকে খোঁজা হয়েছিল, কিন্তু জীবন্ত বা মৃত তার কোনো খোঁজই পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মনে করেন এই জায়গাতে মানুষের পক্ষে থাকা সম্ভব না, তাই এখানে কোনো রকমের শহর কিংবা গ্রাম তৈরি হওয়া একেবারেই অসম্ভব। কিন্তু ধীরে ধীরে টেকনোলজির উন্নতির ফলে আমাজন জঙ্গলে কিছু এমন সংকেত পাওয়া যায় যার থেকে বোঝা যায় কোনো একটা সময়ে আমাজন জঙ্গলে মানুষ গোটা একটা শহর তৈরি করেছিল। আসলে পার্সি ফসেট যে জায়গাতে তার খোঁজ চালিয়েছিল সেই জায়গাটা একেবারেই সঠিক ছিল, কিন্তু খোঁজার পদ্ধতি সঠিক ছিল না। এখানে অনেক জায়গাতে রিসার্চাররা মানুষের ব্যবহার করা জিনিসের খোঁজ পেয়েছে। বিজ্ঞানীরা আমাজন জঙ্গলের অনেক জায়গাতে লাইডার স্ক্যানিং ডিভাইস ব্যবহার করে ঘন জঙ্গলের ভিতরে পাথরের তৈরি স্ট্রাকচারের খোঁজ পেয়েছে, যেগুলো সময়ের সাথে সাথে জঙ্গলের নিচে চাপা পড়ে গিয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফির টিমও ক্যারিবিয়ানের উপকূল থেকে 15 কিলোমিটার ভিতরে আমাজনের এমন একটা শহরের খোঁজ পেয়েছে, যেখানে 2500 বছর পুরানো প্রচুর স্ট্রাকচার পাহাড়ের মাটির নিচে চাপা পড়েছিল। তবে এর মধ্যে কোনটা এলডোরাডো এবং এটা আসলে আমাজনের কোন জায়গাতে ছিল সেটা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে একটা রহস্য হয়েই আছে। আমাজনের এই বিশাল ঘন জঙ্গলের ভিতরে এমন অনেক মানুষ বসবাস করে যারা বাইরের জগৎকে দেখেনি। এইসব মানুষগুলো জঙ্গলের ভিতরে কিভাবে বসবাস করে সে বিষয়ে গবেষকরাও জানে না।
এখানে পিরেপকুড়া নামে একটা জনগোষ্ঠী রয়েছে যারা ব্রাজিলের পশ্চিম দিকে বসবাস করে। আগে এই জনগোষ্ঠীতে হাজার হাজার লোক ছিল, কিন্তু এই সময় মাত্র 15 থেকে 20 জনই বেঁচে আছে। আর এই জনগোষ্ঠী সম্বন্ধে আমরা 1998 সালেই জানতে পেরেছি, যে সময় প্রথমবার এদের সাথে বাইরে থেকে আসা মানুষের দেখা হয়। এদের ভাষা থেকে মনে হচ্ছিল এরা খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। গবেষকরা যখন এদের ভাষাকে ডিকোড করে তখন বোঝা যায় এদের জনগোষ্ঠী আগে অনেক শক্তিশালী ছিল, কিন্তু কিছু মাফিয়া জঙ্গলে মাইনিং করার জন্য এদের জনগোষ্ঠীর সমস্ত সদস্যকে মেরে ফেলে, যাদের মধ্যে এই কয়েকজনই বেঁচে ছিল। আমাজন জঙ্গলের ভিতরে কত রকম উপজাতির মানুষ বসবাস করে সেটা কেউই জানে না। এরা কোথা থেকে এসেছিল, হাজার হাজার বছর আগে এখানে বসবাস করা মানুষদের সাথে এদের কি কোনো সম্পর্ক রয়েছে, এই বিষয়ে আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। বহু বছর ধরে ইতিহাসবিদরাও জানতো না আমাজনে বসবাস করা মানুষরা এখানে কবে এসেছিল। কিন্তু 2017 সালে আর্কিওলজিস্ট যখন কলম্বিয়ার কাছে আমাজন জঙ্গলের পাহাড়ের গায়ে কিছু পেন্টিং এর খোঁজ পায়, তখন এই রহস্যটাও ধীরে ধীরে সমাধান হতে শুরু করে। এই বড় বড় পাথরগুলো পাহাড়ের ভিতরে একেবারে চাপা পড়েছিল। এই ছবিগুলোকে বোঝার জন্য এই পাথরগুলোকে বাইরে বের করার প্রয়োজন ছিল, আর সেই জন্যই আর্কিওলজিস্ট এখানে 13 কিলোমিটার খোদাই করে। এরপর জানা যায় কোনো একটা সময়ে এই পাথরগুলো একটা বিরাট সুড়ঙ্গের মধ্যে ছিল, আর 13 কিলোমিটারের এই সুড়ঙ্গের মধ্যে যে পেন্টিং গুলো পাওয়া গেছে সেগুলো 12,000 বছর পুরানো। সেই সময় আইস এজ প্রায় শেষ হতে যাচ্ছিল, আর এখানে কোনো জঙ্গল ছিল না, শুধু বরফ ছিল। এই পেন্টিং গুলোতে এমন কিছু জন্তুর ছবি ছিল যাদেরকে আইস এজের সময় পাওয়া যেত, যেমন জায়ান্ট স্লথ এবং ম্যাস্টোডন। এই ছবিগুলো থেকে এটাও জানা যায় সেই সময় মানুষ এখানে কেমন অবস্থাতে বসবাস করত এবং কিভাবে নিজের থেকেও আকারে অনেক বড় জন্তুকে শিকার করত। 2019 সালে বিজ্ঞানীরা ব্রাজিলের উত্তর দিকে মারাজো আইল্যান্ডে একটা মরা তিমি মাছের শরীর দেখতে পায়, আর এটা একটা অদ্ভুত বিষয় ছিল। সাধারণত মরা তিমি মাছকে সমুদ্র কিংবা নদীর উপকূলে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু এই তিমি মাছটা ছিল আমাজন নদীর উপকূল থেকে জঙ্গলের খানিকটা ভিতরে। আসলে 10 টন ওজনের এটা একটা তিমি মাছের বাচ্চা ছিল। এইসব তিমি মাছগুলো ঠান্ডা শুরু হওয়ার সময় অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আমাজনের সমুদ্র উপকূলে গরম জলের মধ্যে থাকে, কিন্তু তারপর এরা খাবারের খোঁজ করার জন্য দক্ষিণে আন্টার্কটিকার কাছাকাছি চলে আসে। কিন্তু এই তিমি মাছের বাচ্চাটা আমাজনের জঙ্গলের ভিতরে কিভাবে মরল? ইনভেস্টিগেশন করার পর জানা যায় যেদিন এই তিমি মাছটাকে পাওয়া গেছে তার মাত্র 4 দিন আগেই এই মাছটা মারা গিয়েছিল। এর শরীরে এমন কোনো চিহ্ন ছিল না যার থেকে বোঝা যাবে এর কোনো চোট লেগেছে বা একে শিকার করা হয়েছে। এখন জানার বিষয়টা হলো অক্সিজেনে এই তিমি মাছগুলো এখানে কিভাবে এলো, এরা সমুদ্র ছেড়ে আমাজন নদীতে কেন ঢুকেছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো জল থেকে এটা মাটির উপরে কিভাবে এলো। আর এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। 2013 সালে আমাজন জঙ্গলে আরো একটা অদ্ভুত জিনিসের খোঁজ পাওয়া যায়। একজন কেমিস্ট্রি স্টুডেন্ট তার পায়ের নিচে এইরকম একটা স্ট্রাকচার দেখতে পায়। এটা একটা গাছের পাতার উপরে ছিল। এই অদ্ভুত স্ট্রাকচারের ঠিক মাঝখানে সিল্ক দিয়ে তৈরি উঁচু কোণ ছিল, যাকে সিল্ক দিয়েই তৈরি একটা সুন্দর বেড়া চারিদিক থেকে ঘিরে রেখেছে। সেই স্টুডেন্ট সঙ্গে সঙ্গেই এই স্ট্রাকচারের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো আজ পর্যন্ত এই রকম অদ্ভুত স্ট্রাকচার কেউই দেখেনি। এটাকে নিয়ে রিসার্চ করার জন্য বিজ্ঞানীদের একটা টিম যেখানে এই জিনিসটাকে পাওয়া গেছে সেই জায়গাতে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা 45টার থেকেও বেশি এইরকম স্ট্রাকচারের খোঁজ পায়। কয়েকটা গাছের গায়ে ছিল এবং কয়েকটা গাছের পাতায়। এই অদ্ভুত স্ট্রাকচারকে সিল্ক হেঞ্জ নাম দেওয়া হয়। এর মধ্যে কয়েকটা তারা নিজেদের সাথে নিয়ে আসে। যখন এটাকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন দেখা যায় বেড়া সুতোর মধ্যে ধুলোর মতো কিছু পোকা ঘুরছে, কিন্তু এই পোকাগুলো সিল্ক তৈরি করে না। তাই বলা যেতে পারে এই স্ট্রাকচার এরা বানায়নি। কয়েকদিন পরে এই স্ট্রাকচারের মাঝখানের উঁচু কোণটা ধীরে ধীরে ফাটতে শুরু করে এবং তার থেকে মাকড়সার বাচ্চা বের হয়। আসলে এই স্ট্রাকচারটা মাকড়সার একটা বিশেষ প্রজাতি তৈরি করেছিল, যাদের শুধুমাত্র আমাজনের পশ্চিম দিকের জঙ্গলেই পাওয়া যায়। এই মাকড়সাগুলো নিজেদের ডিমের চারিদিকে এই ধরনের স্ট্রাকচার তৈরি করে, তার কারণ যাতে এতে ছোট ছোট পোকা আটকে পড়ে এবং তার বাচ্চা ডিম থেকে বের হয়ে এই পোকাগুলোকে খেতে পারে। তো আশা করছি বন্ধুরা ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।